বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের প্রধান ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং আমার ডানে রয়েছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান, কবি, লেখক এবং সাংবাদিক কলামিস্ট। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার মাত্র 2 সপ্তাহ পার করলো, তো যাত্রাটা কেমন মনে হচ্ছে শুরুটা ডক্টর? জি, ধন্যবাদ জিলুর। আমার মনে হয় যে মানুষের প্রত্যাশার ব্যাপারটা এই সরকার জানেন এবং তাদের প্রতিশ্রুতি এবং তার সেই প্রতিশ্রুতির প্রতি জনসমর্থন সবগুলো মিলে যেরকম ভূমিধস বিজয় তাদের জন্য যেটা ছিল প্রত্যাশিতই বলতে হবে, সেটার সাথে তাল মিলিয়ে বিশেষ করে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার অবস্থান থেকে যেটুকু পারফরমেন্স দিয়ে জনগণকে আশ্বস্ত করতে পারেন যে তিনি তার নির্বাচনের অঙ্গীকারের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করতে চান, সেটির প্রতিফলন তিনি সম্ভবত দেখিয়েছেন। এবং সেই দেখানোটার মধ্য দিয়ে সেটা অনেকে হয়তো বলতে পারে যে আমরা অনেক সময় বলি না যে সরকার তো কেবল নতুন এসছে, তাদেরকে দেখতে বুঝতে সময় দিতে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম যেটা ছিল সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন এই সম্ভাবনাকে মাথায় রেখে কিন্তু তার প্রস্তুতিটা অনেক লম্বা ছিল। এবং সেটা আমরা যদি বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর দিকে যদি তাকাই, তাহলে দেখব যে এটা গতানুগতিক ম্যানিফেস্টো ছিল না। এবং এটাতে কর্মপরিকল্পনা, অর্থের উৎস, এর সাথে সম্ভাব্য যে সমস্ত জটিলতা বা সমস্যাগুলো আসতে পারে সেগুলো সমাধান কী করে হবে সেই পরিকল্পনাটা সেখানে ছিল। আপনারা লক্ষ্য করবেন যে ওই যে ইশতেহার যেদিন তিনি ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে, সেদিন কেন যেন মনে হচ্ছিল যে এই পুরো জিনিসটা তার জানা। যেভাবে তিনি একটা লম্বা বক্তৃতার ভেতর দিয়ে প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করতে চাইছিলেন, যেখানে বিদেশি কূটনীতিকরা ছিল, ডিপ্লোম্যাটসরা ছিলেন, দেশের সংবাদপত্র জগতের সবাই যারা উজ্জ্বল, যারা জ্যোতিষ্ক যারা ছিলেন তারা সবাই ছিলেন। এবং সেই জায়গাতে তিনি পুরোপুরি ব্যাখ্যাটা এমনভাবে দেওয়ার চেষ্টা করেছেন যাতে এটা প্রাঞ্জল হয়, বোধগম্য হয় এবং তিনি যে এই কাজটাতে কমিটেড, এটা যে একটা পেপার নয়, এটা যে তার একটা আত্মার উৎসারিত একটা প্রত্যাশার একটা ফসল, সেটা তিনি সেভাবে কিন্তু মানুষের কাছে আনবার চেষ্টা করেছেন। এবং আনার পরপরে যে কয়টা প্রায়োরিটি ছিল, যেটাকে উনি পরবর্তী পর্যায়ে 31 দফাকে যখন তিনি তার কাজের মধ্যে এনে বলেছিলেন যে তারা 8টি অগ্রাধিকার যেটা দেশ গড়ার পরিকল্পনা বলে বলেছেন উনি। এবং প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা নির্বাচনী জনসভাতেই কিন্তু তার এই কথাই বলতে গেলে পুনরুক্তি ছিল, পুনর্ব্যক্তি ছিল এবং বারবার এটা বলেছেন। ফ্যামিলি কার্ডের কথা বারবার করে বলেছেন যে ফ্যামিলি কার্ড দিতে চান তিনি নারীকে শুধুমাত্র আর্থিক সুবিধা দেওয়ার জন্য না, সম্মানিত করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি দেয়া এবং তার নিরাপত্তা এবং তার যে একটা পরিবারে তার যে অবস্থান থেকে সুদৃঢ় করবার চেষ্টাটা আছে সেটা, এবং সেটা যে কথার কথা না সেটা প্রমাণ করার জন্য কিন্তু তিনি পাইলট প্রজেক্ট ইতিমধ্যে নিয়েছেন এবং সেটা 10 তারিখে মার্চের সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে সেই উদ্বোধনের জায়গাতেও যাবেন। একই রকমভাবে কৃষক কার্ড নিয়ে উনি কাজ শুরু করতে বলেছেন। খাল খননের ব্যাপারেও যে অগ্রাধিকার সেটাকে নিশ্চিত করার কথা বলা হয়েছে। শিক্ষার ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়কে তিনি বলেছেন যে তার যে প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেটা নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করা। উনি কিন্তু এখন আর শুধুমাত্র ক্যাবিনেট মিটিং কিন্তু ফরমাল যেটা করার, তার বাইরে কিন্তু একটা ব্যতিক্রমী ক্যাবিনেট মিটিং করছেন। অর্থাৎ তার ওই প্রোগ্রাম যে 8টি স্তম্ভের কথা উনি বলেছেন সেইটার সাথে সম্পর্কিত যে ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে কিন্তু আলাদা ক্যাবিনেট মিটিং প্রতিদিনই প্রায় করছেন উনি, এবং তাদের কিন্তু সময়সীমা বেঁধে দিচ্ছেন যে আমি তোমাদের কাছ থেকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কীভাবে সেটা বাস্তবায়ন হবে সেটাকে নিয়ে কথা হবে। এবং এখানে আরেকটা লক্ষণীয় জিনিস হচ্ছে যে শুধু মন্ত্রীদের নন, সেই জায়গাতে কিন্তু সংশ্লিষ্ট সচিবদের এবং প্রয়োজনে কোনো কোনো জায়গাতে বিশেষজ্ঞদেরও তিনি কিন্তু সংযুক্ত করছেন। উদ্দেশ্যটা হচ্ছে যে কথাবার্তা যা কিছু হওয়ার পরিষ্কার সামনাসামনি হয়ে যাক, এই পরে এটা নাই সেটা নাই, এই জন্য হয়নি সেজন্য হয়নি, এরকম কোনো অজুহাতের জায়গা যেন না থাকে সেটা দেখার চেষ্টা উনি করেছেন। আর একটা জিনিস যেটা আপনি যেটা বলছেন যে কেমন গেল 2টি সপ্তাহ, তার মধ্যে যেটা লক্ষণীয়, হ্যাঁ মন্ত্রিপরিষদ নিয়ে তো মানুষ কথা বলবে যে মন্ত্রিপরিষদটা মানুষের কেমন দেখতে হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে ওনার দলের যেগুলো যারা মোটামুটি ফোকাস যে সমস্ত মন্ত্রী যারা ছিলেন তাদেরকে সবসময় আমরা দেখতাম যে দলের নীতি নির্ধারণী কথা যারা বলতেন তাদেরকে কিন্তু মূল দায়িত্বগুলোর জায়গাতে উনি রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন যা এমন একজন ব্যক্তিকে যিনি বলতে গেলে যে সরকারের পরিচালনার ক্ষেত্রে তার আগের অভিজ্ঞতা, দক্ষতার জায়গা যেমনটা আছে, আবার একই সাথে জনপ্রত্যাশার যে জায়গাটা আছে যে একটা জবাবদিহিতা এবং সুশাসনের বাংলাদেশ হবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ অধিকারটা যেন বুঝতে পারে যে বাংলাদেশটা তার নিজের দেশ এবং এখানে তার কিছু মালিকানা আছে, এটা রাজা প্রজার সম্পর্কটা নয়, সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু তার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা তিনি করবেন। সেই
প্রস্তুতিটি নিয়েই তাকে দেওয়া হয়েছে। এটা অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে এমন একজনকে দেওয়া হয়েছে যিনি ব্যবসা বাণিজ্যের সাথে দীর্ঘদিন ধরে আছেন, তিনি অর্থনীতির সেই গতিধারাটা বোঝেন, তো সুতরাং সেই জায়গাতে তিনি আছেন। আবার যেটা প্রত্যাশিত ছিল দলের মহাসচিব হিসেবে তিনি স্থানীয় সরকারের ব্যবস্থাটা দেখবেন। এই সব কিছু মিলে মোটামুটি আর একটা খুব চ্যালেঞ্জিং জায়গা আছে জ্বালানি, এবং যেটা আমরা জানি যে এই জ্বালানি সেক্টরটা আমাদের খুবই ভালনারেবল। বিগত সময়ে এই সরকারের বা বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা জ্বালানি খাতটা প্রপারলি ম্যানেজ করেনি, যদিও সে সময় দুর্নীতির ব্যাপারগুলো নিয়ে যে কথাগুলো ছিল সেগুলো সবই অতিশয়োক্তি ছিল। আপনারা জানেন যে যেখানে বাজেটে যে পরিমাণ অর্থ নয় তার চেয়ে বেশি টাকা লুটপাট হয়েছে এমন কথা বলার চেষ্টা হয়েছে। তো এই সব কিছু মিলে পরবর্তীতে পর্যায়ে আমরা যেটা দেখেছি যে মানুষের কাছে বিদ্যুৎ হয়তো সহজলভ্য হয়েছে, কিন্তু বিদ্যুৎ নামক একটা জিনিস, অদৃশ্য জিনিস, যে কত বড় একটা ফাঁকির এবং কত বড় একটা চৌর্য বৃত্তির একটা জায়গা হতে পারে সেটা কিন্তু গত 17 বছর আমরা দেখেছি। সেই ক্যাপাসিটি চার্জ কিংবা কুইক রেন্টাল, এই সমস্ত নামে ইন্ডিমিউনিটি, এগুলোর মাধ্যমে যে অর্থ পাচারের যে মহোৎসবটা হয়েছে এবং এখনও আছে, কারণ চুক্তিগুলো তো বলবৎ। তো সেই চ্যালেঞ্জটা নিয়ে বিশেষ করে আপনারা তো জানেন যে সম্প্রতি গালফও তো উত্তপ্ত হয়ে উঠেছে, আমাদের এনার্জির মূল সরবরাহ জায়গা তো ওই জায়গা। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে। জনগণ তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে চাইবেন, যদিও বিদ্যুৎ জ্বালানি এবং ইনফ্লেশনের সঙ্গে আপনার সেখানে যাওয়ার জায়গাটা জটিল। আর তারুণ্য নির্ভর হয়েছে। আপনি তো নিজে জানেন যে অনেকেই যারা কখনো সংসদ সদস্য ছিলেন না তারাও মন্ত্রী হয়েছেন, তো তাদের পারফরমেন্স দেখাতে হবে। এবারে শুধু নাম কাওয়াস্তে মন্ত্রীর তকমাটা হয়তো খুব একটা বেশি কাজে লাগবে না, তার চাইতে কাজে দেখাতে হবে তিনি সত্যি সত্যি মন্ত্রী, মন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখেন। আমরা টেবিলের অপর প্রান্ত থেকে একটু শুনি মিস্টার সোহরাব হাসান, নতুন সরকারের যাত্রা। আপনাকে শুভেচ্ছা। তবে তো ভেতরের মানুষ, ভেতরের কথা বললেন। আপনি বাইরে থেকে কি দেখছেন, কেমন মনে হচ্ছে? সেটাই, বাইরে থেকে হচ্ছে এই সরকারের ইতিনীতি দুটোই আছে। সরকারের যাত্রা গত 15 দিন যদি বলি, মানুষের প্রত্যাশা তো অপরিসীম। সেই প্রত্যাশার সঙ্গে পাল্লা দিয়ে সামনে এগোনো বেশ কঠিন। এতটা সমস্যাবহুল, এতটা সংকটপূর্ণ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে সংসদ অধিবেশন এখনও বসেনি। প্রথমত রাজনীতি যদি ঠিক না করা যায় তাহলে এই যে কর্মসূচি বা বিভিন্ন পরিকল্পনা এটা বাস্তবায়ন করা কঠিন হবে। রাজনীতি এটি জাতীয় সংসদে একটা বড়, মনে করি যে ক্ষমতাসীন দল বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সরকার গঠন নিয়েও, মন্ত্রিসভা গঠন নিয়েও বেশ সমালোচনা যেমন আছে, আবার ইতিবাচক দৃষ্টিভঙ্গিও আছে। হ্যাঁ, নবীন প্রবীণের সমন্বয় হয়েছে, এটি ঠিক, কিন্তু কোথাও কোথাও বোধহয় একটু মানে কারো উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, কাউকে একটু হালকা বোঝা দেওয়া হয়েছে। এটার মধ্যে সমন্বয়টা বোধহয় একটু পুনর্বিবেচনার প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে তরুণ মন্ত্রী বা এই প্রথমবার জাতীয় সংসদের সদস্য এবং মন্ত্রী, তাকে হয়তো 3-4টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার একজন প্রবীণ মন্ত্রী, অতীতেও মন্ত্রী ছিলেন, তাকে হয়তো একটি মন্ত্রণালয় দিয়েছে, খুব ছোট মন্ত্রণালয়, আবার তার উপর আবার প্রতিমন্ত্রী আছেন। এক ধরনের ভারসাম্যহীনতা কিন্তু মন্ত্রিসভায় আছে। আচ্ছা, প্রস্তুতির কথা অভয় ভাই বলেছেন, প্রধানমন্ত্রী এটি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন, সেটা তার দলের নির্বাচনী ইস্তেহার বা তার কথাবার্তায় এটি প্রতিফলিত। কিন্তু তার টিম, দলের নেতারা সেই প্রস্তুতির সঙ্গে কতটা সংহতি রাখতে পারবেন এবং কতটা নিজেদের প্রস্তুত করতে পারবেন। এখন উন্নত দেশগুলো ক্যাপ্টেন প্রস্তুত, কিন্তু বাকিরা পুরা ক্যাপ্টেন প্রস্তুত। আবার ক্যাপ্টেন তো এরকম না, যেমন আমাদের এটাও আমরা প্রত্যাশা করি না, মানে আশা করি না যে আগে যেমন এককেন্দ্রিক সরকার ছিল, ব্যক্তিকেন্দ্রিক, তিনি যা বলবেন সেটাই হচ্ছে পুরো সরকার। আমরা যেটি সংসদীয় গণতন্ত্রে হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে হয়ে আসছে। আর সেটি বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আর এর আগে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি। আমাদের এখানে প্রকৃতার্থে সংসদীয় পদ্ধতি চালু করতে পারিনি আমরা। সংসদীয় পদ্ধতিতে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুধু তার মন্ত্রণালয়ের বিষয়গুলোই দেখভাল করার কথা, অন্য কোনো মন্ত্রণালয়ে তার তদারকি করার কথা না, কারণ ওখানে সংশ্লিষ্ট মন্ত্রী হচ্ছে প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী, এটি হওয়া উচিত। কিন্তু আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি, আমি জানি না যে এখানে সরকারের যাত্রা আরম্ভই এরকম কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে দলীয় নেতাকর্মীর মধ্যে মনে করেন প্রধানমন্ত্রীর সমস্যার সমাধান করবেন।
মন্ত্রী থাকুক, প্রতিমন্ত্রী থাকুক, কিন্তু নেতাকর্মীরা কিন্তু তা মনে করেন না। এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জে ফেলে দেবে দলকে। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো মন্ত্রী সম্পর্কে হয়তো খুব বেশি না প্রশ্ন আছে, বিতর্ক আছে। এই বিতর্কগুলো উত্তরণ ঘটানো এটা সরকারের চ্যালেঞ্জ। হ্যাঁ, প্রধানমন্ত্রী বেশ তিনটি ঘোষণা আমি মনে করি যে খুবই জনবান্ধব এবং জনগণের সাথে সংশ্লিষ্ট, জবাবদিহিতার সাথে প্রশ্ন। একটা হচ্ছে যে মন্ত্রীরা বা এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, এটা দীর্ঘদিনের, প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না। তো এটি আমি মনে করি যে খুবই ইতিবাচক সিদ্ধান্ত। আর দ্বিতীয়ত হচ্ছে এই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা। আমরা দেখেছি যে লাখ লাখ কোটি টাকা যাদের, হাজার হাজার কোটি টাকা যাদের ঋণ, তারা মওকুফ করে নেয় নানা রকম, নির্বাচনের আগেও নিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনের আগে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সম্পর্কে যে প্রশ্নটি এসেছে, বিএনপি কিন্তু সবচেয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে এই দুটি বিষয়ে। আমার মনে হয় এটা পরিষ্কার করা উচিত। কেউ যদি তথ্য আড়াল করে, গোপন করে এই কাজটি করেও থাকেন, আমার মনে হয় নির্বাচনের পরেও এর প্রতিকার হওয়া উচিত এবং এটা প্রকাশ্যে। আর শুধু বিএনপি না, অন্য দলের ক্ষেত্রেও, অন্য দু একটি দলের ক্ষেত্রেও এই অভিযোগ আসছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করেছেন, আর সেটি হওয়া উচিত নয়। আর দ্বিতীয় হচ্ছে যে দ্বৈত নাগরিক, আগে তো উপদেষ্টা ছিলেন, এখন যদি দ্বৈত নাগরিক মন্ত্রী হয়ে যান, আর সেই প্রশ্নও তো আসবে। দলের ভেতরের যে সমস্যা, এবং সেটা আমরা নির্বাচনে দেখেছি। বিএনপি কমপক্ষে 25টা সিট হারিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, বিদ্রোহী প্রার্থী থাকার কারণে, এবং 7টিতে তো বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, আর বাকি অন্তত 25টি আসনে প্রতিপক্ষ জয়ী হয়েছে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে। এখন এটার ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দীর্ঘদিন চলবে স্থানীয়ভাবে, সেটি কিভাবে সমাধান করবে। আরেকটি, আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে পারতাম, স্থানীয় সরকার মন্ত্রী সবসময় দলীয় মহাসচিব এই দায়িত্ব নেন, আওয়ামী লীগ সরকারে নেননি, কারণ ওই আওয়ামী লীগ সরকার যিনি মহাসচিব ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন, তিনি পছন্দ করেছেন পরিবহন। তার আগে আওয়ামী লীগ সরকারে ছিলেন, যেমন তার আগে যিনি সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন। তবে সৈয়দ আশরাফুল ইসলামের এটি তার ভালো মন্দ আমরা যে বলি, তিনি কিন্তু এই দলীয় বিষয়কে কখনোই প্রশ্রয় দিতেন না, এবং তিনি মনে করতেন না যে দলের জন্য সরকারের জন্য এই সরকার একটি চ্যালেঞ্জ পাবেল হয়ে আছেন, ক্ষমতাসীন দল ও সরকারকে আলাদা করা। এটি যদি আলাদা করতে পারেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বিরোধী দলের সমালোচনা, আক্রমণীতে। এই তো, আর যাত্রা মাত্র 2 সপ্তাহ হলো, এর মধ্যেই অনেকগুলো সামনে কাজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজনৈতিক সমস্যার সমাধানটা কিভাবে হবে। ইতিমধ্যে নানা রকম সরকারের কিছু বক্তৃতা, সরকারের মন্ত্রীদের বক্তৃতা বিবৃতি এবং কিছু নীতিগত পরিকল্পনা, নীতিগত ঘোষণার ক্ষেত্রেও কিন্তু বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। যেমন পুলিশ হত্যার বিচার, এখন এটি তো যে কোনো সভ্য দেশের হওয়া উচিত। পুলিশ কেন, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত। এখন 5 আগস্টের পরের হত্যা আর 5 আগস্টের আগের হত্যাকাণ্ড কিন্তু একভাবে বিচার করা যাবে না। 5 আগস্টের আগে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের কারণে তারা প্রতিরোধ করতে যেয়ে কেউ মারা যেতে পারে, কিন্তু 5 আগস্টের পরে যারা মারা গেছেন সে ব্যাপারে কি কৈফিয়ত। এবং আমরা 2-একটা ব্যাপারে তো দেখলাম যে সরকার মধ্যেও এক ধরনের, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলছিলেন যে বিডিআর হত্যা আবার তারা তদন্ত করবেন, পরের দিনই কিন্তু তিনি বললেন যে না, এটি আমরা রিপোর্টটা তখনও দেখিনি, এটা তো তদন্ত হয়ে গেছে। এই তদন্ত এরও আগে হয়েছে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তদন্ত হয়েছে, কিন্তু কোনোটাই দেশের মানুষ জানে না যে কি আছে তদন্তে। সরকার যেটুকু জানায় সেটুকু, আমি মনে করি প্রতিটি ক্ষেত্রে এই তদন্ত জনগণের সামনে উপস্থাপন করা দরকার। জনগণ সিদ্ধান্ত নিক, যে জনগণ প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাক যে কোনটি সঠিক, কোনটি ব্যাঠিক, কোথায় সংশোধন করা প্রয়োজন, কোথায় কি। আর বিডিআর হত্যার যারা অভিযুক্ত, কত বছর ধরে তারা
এখনো কারাগারে আছে। এর বাইরে আর কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে যেটা আসলে আপনাকে একটু? হ্যাঁ, একটু তো করেছে। যেমন সরকার এসে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পদে যে কোনো বসানো, তার নীতি কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নের জন্য যাকে পছন্দ করে তাকে বেছে নিতে পারে। এক হচ্ছে বেছে নেওয়ার পদ্ধতিটা কী হবে, বা পুরনোকে বাদ দেওয়ার পদ্ধতিটা। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সংবাদ সংস্থায় তো একই ঘটনা ঘটেছে। এই সরকার এসে প্রথমেই বলেছে যে মবকে প্রশ্রয় দেওয়া হবে না, মব চলতে দেওয়া হবে না। কিন্তু আমরা দুটি ক্ষেত্রেই দেখলাম যে মবের কারণে পদাধিকারীদের চলে যেতে হলো। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এবং অন্তর্বর্তী সরকারের যেটুকু সাফল্য বলে লোকজন বা অর্থনীতিবিদরাও বলেন, কট্টর সমালোচকরাও বলেন যে যেটুকু সাফল্য সেটি আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দেখিয়েছেন। এবং এখন তিনি 16 মাসে কেন পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে পারেনি, এটি তো আর তার একার দায়িত্ব না, এটি সামগ্রিক টিমের দায়িত্ব বা সরকারের দায়িত্ব। আর এটা কোনো সময় কি পেরেছে? খুব কম। বা বিএনপির সামনে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি কি 1 বছরের মধ্যে এটা আনতে পারবে, 2 বছরে? এবং কথা হচ্ছে তাকে অপসারণের, গভর্নরকে অপসারণের পদ্ধতিটা খুবই সমালোচনা হয়েছে এবং খুবই দুর্ভাগ্যজনক। আর হচ্ছে যাকে বসিয়েছেন, হতে পারে যে বিএনপি মনে করছে তাকে দিয়ে হবে, কিন্তু এটা নিয়েও সমালোচনা আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এই ধরনের পদে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, কোনো রকম দলীয় সংশ্লিষ্টতা আছে, অথবা ব্যবসায়িক সংশ্লিষ্টতা আছে, সেটা কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি করে। প্রথমত হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেও ব্যবসার সাথে জড়িত, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ব্যবসার সঙ্গে জড়িত, তখন অন্য অন্য শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা শঙ্কা জাগে, এই সরকারটি শুধু ব্যবসায়ীদের। ডক্টর পাভেল। জি, আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো অবজারভেশন সৌরভের কাছ থেকে এসছে। আমি যদি একটা জিনিস দিয়ে শুরু করি, যে আমরা তো সবসময় হয় কি যে কোনো সরকার যেটাই হোক না কেন, আমাদের চোখের সামনে কিন্তু সরকার প্রধান যখন যিনি ছিলেন, সেটা দিয়ে কিন্তু আমরা সরকারের সাফল্য, ব্যর্থতা, যাই কিছু হোক না, সব কিছু কিন্তু মাপবার চেষ্টা করি। এই ব্যাপারটা যে কোনো কারণেই হোক আমাদের ভেতরে যেন একটা আরোপিত একটা ধারণার কাছে চলে গেছে। সেই জায়গায় ঠিক মন্ত্রীরাও তাদের পারফরমেন্সের ক্ষেত্রে কেন যেন এটা হয় না যে তাদের সবার সম্মিলিত পারফরমেন্সের ফসলটাই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যেই বলি না, যে পর্যায়ে যে শাসন ব্যবস্থা যখন ছিল অতীতে আমাদের, বা বর্তমানে যেটা বা ভবিষ্যতে যেটা হতে যাচ্ছে, সেইভাবে কিন্তু প্রতিফলিত করবার ব্যাপারটার মধ্যে নেই। আমাদের প্রত্যেকটার যেন দৃষ্টিভঙ্গিটা আছে যে এক কেন্দ্রিকতার দিকে যাওয়া আর কি, যেটা আমরা বহু মাতৃকতার ভেতর দিয়ে আমরা বলি যে সংসদীয় গণতন্ত্র বা একটা মন্ত্রিসভার একটা সমন্বিত ক্যাবিনেট, যেটা বলি যে তারা সম্মিলিতভাবে দায়ী থাকবে সংসদের কাছে বা দেশের মানুষের কাছে। সেই পরিবর্তনটার প্রয়োজন আছে, এবং সেই পরিবর্তনটার ব্যাপারে আমি যতটুকু জানি জনাব তারেক রহমান খুবই সিরিয়াস, এবং তিনি এরপরে এই কথাটাই বলবেন যে এটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমাদের মন্ত্রী আছেন, তিনি এটার উত্তর তিনি দেবেন। আগে যেরকমটা দেখেছি আমরা যে সমস্ত মন্ত্রীদের সবগুলো কথার উত্তর দেওয়ার চেষ্টাটা, এমনকি অতি সাধারণ বিষয়ের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর যে অবস্থানটা ছিল, যাতে প্রত্যেকেরই যেমন মানুষই বলা শুরু করতো যে একটা সামান্য যদি তার একটা জমি জমা নিয়ে কোনো একটা সমস্যা থাকে, বা ভাইয়ে ভাইয়ে যদি কোনো গণ্ডগোল থাকে, তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তো এটা তো এই প্রবণতাটা দূর করা দরকার আছে, কারণ প্রত্যেকটা ব্যক্তি বলি, প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি বলি, বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত যারা কর্তা আছেন, তারা প্রত্যেকে কিন্তু আইন দ্বারা নির্দেশিত হয়ে আছেন তাদের দায়িত্ব কতটুকু, তারা কতটুকু করবেন আর কতটুকু করবেন না। তো এই সংস্কৃতিটাকে বোধহয় চালু করা দরকার, যে জায়গার জন্য যেটা চাওয়া, জেলা প্রশাসকের কাছে বা কিংবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে, কিংবা একটা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর কিংবা একজন চেয়ারম্যানের কাছে জনগণের যে প্রত্যাশাটা আছে, সেটা যেন সেই জায়গার থেকেই নিষ্পত্তিটা হতে পারে। সেটা যদি আমরা প্রকৃতপক্ষে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু গণতন্ত্রের সত্যিকার অর্থে আমরা বলবো যে সেটারই প্রকৃত সুবাতাস আমরা দেখছি। আরেকটা যেটা সৌরভ ভাই বলছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে প্রবণতাটাই যেন এরকম যে দলের মহাসচিবকে দেয়া, যেন ওটার মধ্য দিয়ে যেন দলের সাংগঠনিক একটা বিস্তার বা সাংগঠনিক কাঠামোটাকে সুস্থ রাখার চেষ্টাটা। এটার কারণটা হচ্ছে যে সবচেয়ে বেশি তদবিরের মন্ত্রণালয়ের সমত এই মন্ত্রণালয়টি, যেখানে প্রতিটি জনপ্রতিনিধি তার এলাকার জন্য কিছু বরাদ্দ নিয়ে গিয়ে এলাকায় দেখিয়ে হয়তো দেখানোর চেষ্টা করেন যে আমি এলাকার জন্য এটা এনেছি। তো এই বিষয়ের একটা পরিবর্তনের পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছেন, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে বড় বড় প্রকল্পের আমার দরকার নেই, যে প্রকল্পে জনগণ প্রকৃতপক্ষে উপকৃত হয়
কর্ণফুলী টানেলে আজকে ভুরুঙ্গামারির একটা মানুষের উপকারটা কী, সেই প্রশ্ন তো তার কাছে আসতেই পারে। ঠিক তেমনিভাবে ঢাকা শহরে আমি ফ্লাইওভার কিংবা যেটাই করি না কেন, সেটার বেনিফিট একটা গ্রামের একটা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে যায় না, শুধু তাই না, হয়তো জীবনে একবার চোখে দেখতেও পাবে না সেই প্রকল্পের যে বেনিফিট, অথবা রূপপুর পারমাণবিক কেন্দ্রটি হয়েছে এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন ছিল। এখন এই জন্য স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় ওখানকার যে প্রয়োজনটা সেইভাবেই কিন্তু পরিকল্পনাটা তৈরি হবে। তারা যদি মনে করেন তাদের স্কুলটার মেরামতি দরকার, স্কুলের উন্নতি দরকার, একটা প্রাথমিক বিদ্যালয়ের সাথে একটা মাধ্যমিক বিদ্যালয় থাকা দরকার আছে, একটা মহাবিদ্যালয় থাকার দরকার আছে, একটা হাসপাতাল নেই বা একটা ছোট্ট একটা হাসপাতাল আছে, সেটাকে একটু বড় করা যায় কী করে, সেটা রাস্তা নেই, ব্রিজ কালভার্ট তৈরি করার প্রয়োজন আছে, বা কৃষি বিভাগের কিছু উন্নতির দরকার আছে, বা কৃষি পণ্য পাওয়ার বিপণনের সুবিধার জায়গাটার প্রয়োজন আছে কিনা, এই পরিকল্পনাটা যেন বেস লেভেল থেকে হয়, ইউনিয়ন পরিষদ থেকে, জেলা পরিষদ থেকে, উপজেলা পরিষদ পর্যায় থেকে, সেটাই পরিকল্পনা। সেটা যদি হয় তাহলে কিন্তু এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা তার অধিদপ্তরে কিন্তু এই ভিড় এটা কমে যাবে। এই বিকেন্দ্রীকরণটাই হলো প্রকৃতপক্ষে জনাব তারেক রহমানের প্রত্যাশা, যে তিনি এটাই চান যে ছোট ছোট প্রকল্প সেটা জনগণ যেন দেখতে পায়। আমরা যেন এটা না দেখি যে মাঠের মধ্যে একটা কালভার্ট তৈরি হয়েছে, একটা ব্রিজ তৈরি হয়েছে, যার আশপাশে কোনো রাস্তাঘাট নেই। এরকম অসংখ্য ছবি আমরা এর আগে দেখেছি। আমরা এটাও দেখতে চাই না যে কোনো একটা স্কুলের ছাদের ঢালাই হচ্ছে, যেখানে আমরা বাঁশের কঞ্চি দিয়ে রডের প্রতিস্থাপন হয়েছে, সেগুলোর সুপারভিশনের জন্য স্থানীয় পর্যায়ে হয়। লোকে যেন হঠাৎ করে না দেখে যে একটা কন্ট্রাক্টর সাহেব কিছু লোকজন এসে একটা কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ মানুষ যেন বুঝতে পারে যে এটা আমাদের চাওয়া ছিল, আমাদের কাজটা সেরকমভাবে হচ্ছে। আরও কতগুলো ব্যাপার আছে যে কথাটা আসলো আর কি, যেটা যে কৃষি ঋণ মওকুফের যে সিদ্ধান্তটি, এটি কিন্তু একটা চিন্তা ফসল হিসেবে এসছে। কারণ যেটা একটা কৃষকের জন্য ফার্মার্স কার্ডের যে পরিকল্পনা আছে, ফ্যামিলি কার্ডের পাশাপাশি যেটা আরেকটা কৃষকদের জন্য দেওয়ার, সেখানে কিন্তু পরিপূর্ণ ধারণাটাই ছিল যে কৃষক বান্ধব একটা পরিকল্পনা সেটা হবে। তো একজন কৃষক যদি ঋণের বোঝা নিয়ে যদি যাত্রা শুরু করে, যেখানে আপনি বলছিলেন খুব বেশি যে লক্ষ কোটি টাকার ঋণের দিকে কেউ তাকায় না, ওর কয়টা টাকার জন্য সার্টিফিকেট কেস হয়, তো এই ব্যাপারগুলোর থেকে বেরিয়ে এসে উনি প্রথমেই একটা স্বস্তি দিয়েছেন যে তুমি অন্তত ঋণ মুক্ত একজন কৃষক, এখন তুমি আমার উৎপাদনের কাজে তুমি হাত বাড়াও, তোমাকে একটা কৃষি পণ্যের যা কিছু প্রয়োজন, তোমার সেই সার, বীজ, কীটনাশক আর সেচের পয়সা সেটা রাষ্ট্র দেবে, বাকি দুটো কৃষি ফসল তুমি আরও বেশি উৎসাহের সাথে আরও বেশি উদ্যমী হয়ে তৈরি করো, যাতে আমার ওই ঘাটতিটা পুষিয়ে যায়। সেটা সেই চিন্তার জায়গাতে আছে। আরও কয়েকটা জিনিস ছিল, যেটা গাড়ি এবং প্লট অনেকেই নির্বাচনের বা নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে ঢুকিয়েছেন। বিএনপি কিন্তু এই রাস্তায় হাঁটেনি। তার কারণ এটা জনগণকে জানানোর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এটা নেওয়ার ব্যাপারে আগ্রহী তাদের কাছ থেকে সেই কমিটমেন্টটা নেওয়া। উনি কিন্তু খুব চতুরতার সাথে কাজটি করেছেন। অর্থাৎ যাদের শপথের পরে বলেছেন আমার দুটো চাওয়া আছে আপনাদের কাছে, আপনাদের চাওয়া পূরণ করে আপনাদের তো সংসদ সদস্য হওয়ার মনোনয়ন আমরা দিয়েছি, আপনারা হয়ে এসেছেন। আমার চাওয়া আছে, প্রথম কথা হচ্ছে যে এটা নেওয়া যাবে না, আমার গাড়ি কেউ নেবেন না, বলেন সবাই হাত তুলে রাজি আছেন, প্লট কেউ চাইবেন না। ফলে এই নিয়ে আর কোনো আলোচনার সুযোগটা উনি কোথাও রাখেননি। আমার মনে হয় এটা স্মার্টনেস, একেবারে নির্বাচনের প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করার চাইতে প্রায়োগিক দিক দিয়ে যারা সত্যিকার অর্থে নিতে পারতেন তাদেরকে দিয়ে বলিয়ে নেওয়া যে তারা এটা নিতে চান না, তখন তার কারণ কোনো কথা বলার সুযোগ থাকবে না। আর যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক নিয়ে আমরা হয়তো বলতে পারি যে একেবারে নির্মোহ ধারণা গত 18 মাসে পেয়েছি কিনা, এটা হয়তো একটু প্রশ্নবিদ্ধ হতে পারে অনেকগুলো জায়গা দিয়ে। সেটা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে আমাদের যে মুদ্রানীতি যেটা ছিল, সেই মুদ্রানীতিটা খুব সংকোচনবাদী মুদ্রানীতি ছিল কিনা, এটা একটু দেখবার ব্যাপার আছে। কারণ আমরা বলছি যে আমাদের রিজার্ভ বেড়েছে, এই রিজার্ভ বাড়াটার বিপরীতে যদি এরকম হয়, আমি তো আমার দেশে কোনো শিল্প স্থাপন করিনি, আমি কোনো মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করিনি, আর না করে আমি শুধুমাত্র কিছু খাদ্য সংরক্ষণ করেছি এটার জন্য যে যাতে মানুষের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া হয় না, সেক্ষেত্রে আমি রিজার্ভটা বাড়িয়েছি। অর্থাৎ আমি খরচ করলাম না, কোনো উৎপাদন খাতে গেলাম না, আমি কোনো মিল কারখানা করলাম না, কর্মসংস্থানের ব্যবস্থা করলাম না, আমি শুধুমাত্র ফিগার দেখাবার জন্য কিছুটা আমি দেখালাম যে আমার রিজার্ভের উন্নতি হচ্ছে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আরেকটা বলা হয় যে ইসলামী ব্যাংকগুলোর মার্জিং একীভূত করার যে কাজটি হয়েছে, সেটার ভিতরে একটা অসৎ উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হয়। অনেকে বলেছেন সেটা যে এটা বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য বা অর্থ প্রাপ্তিটাকে সহজ করে দেওয়ার জন্য। আবার পুঁজিবাজার নিয়ে কোনো কথা হয়নি, এটা বোধহয় শুনেছি আমরা যে পুঁজিবাজার বোধহয় 15% তার ক্যাপিটাল হারিয়েছে এই গত কয়েক মাসে। তো সুতরাং যেখানে পুঁজিবাজারে 5% ক্যাপিটাল হারানোটাকেই ধরে নেওয়া হয় যে একটা বিপর্যয়। আমরা এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি আমরা যে পুঁজি শেয়ার মার্কেট কেলেঙ্কারি,
অথচ এই পুঁজিবাজারে এত বড় একটা অর্থ হারিয়ে ফেললো এবং সেই যেগুলো যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার যারা ছিলেন তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য, এই কথা বলে যে এই মুদ্রা বাজার বা পুঁজিবাজারের অবস্থা ভালো না। পরবর্তী পর্যায়ে এই শেয়ারগুলো কোথায় গেছে সেটাও কিন্তু তার ডেস্টিনেশন কেউ জানে না। তো এই একটা অস্বচ্ছতার জায়গা আছে, এটারও একটা ফয়সালা এটা বোধহয় হওয়া দরকার ছিল। কারণ আমরা তো তার কাছ থেকে শুনেছি যে উনি খুব নির্মোহভাবে কাজ করছেন, বাংলাদেশ ব্যাংকে সুগঠিত করতে চাইছেন। তো সেই প্রশ্নটা কিন্তু হয়তো বিচারের মধ্যে আনলে হয়তো আমরা দুই পক্ষকে ইতিবাচক নেতিবাচক দুটো দিয়ে এক কথাতে শুধুমাত্র ইতিবাচক দিকটা তুলে ধরার পাশাপাশি যে প্রত্যাশাটা যেটা ছিল সেগুলো পূরণটা হয়েছে কিনা এটাও কিন্তু দেখার দরকার আছে। আরেকটা যেটা হলো, যেটা আমরা বলছি যে যিনি ব্যবসায়ী ছিলেন তাকে অর্থমন্ত্রী করা হয়েছে, এটা তো ভেবেচিন্তেই করেছেন উনি। কারণ হয়তো এটাই হয়তো মনে হতে পারে যে একজন ব্যবসায়ী তো অর্থ মন্ত্রণালয়ের সাথে দর কষাকষি করে, যে সবসময় চায় যে ট্যাক্সটা কমানো হোক, আমাদের গ্রেস পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হোক, ট্যাক্স হলিডের মাত্রা বাড়ানো হোক, এই জায়গাতে উনি বেসিক্যালি আমার মনে হয় যেটা বলতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমি অর্থমন্ত্রীর কথা, আমি সেই অর্থমন্ত্রীর ব্যাপারটা দিয়ে শুরু করলাম আর কি। তো এই ক্ষেত্রে হয়তো এটা প্রশ্ন হবে যে আগে তো উনি এটাই করেছেন, বাণিজ্য মন্ত্রী হিসেবে উনি অর্থমন্ত্রীকে বলেছেন যে ভাই কমান এগুলো, এত ট্যাক্স নেওয়া যাবে না, আপনি এটাতে ট্যারিফ কমান, সামনে রোজা আসছে আপনি ছোলা খেজুরের ট্যাক্স কমিয়ে দেন, বাজারে পেঁয়াজ নেই আপনি ইম্পোর্টের ব্যবস্থা করে দেন, এগুলো কথা উনি বলেছেন। সেই জায়গাতে ওনাকে এখন হয়তো জনগণের উপরে হয়তো বলতে হবে যে ভাই আমরা যদি উন্নয়নের দিকে যেতে চাই তাহলে আমাকে কিন্তু কিছু ট্যাক্স দিতে হবে এখানে, বলেছেন। হ্যাঁ এই কথাতে যেতে হচ্ছে। তো এটার একটা অম্লমধুর একটা ব্যাপার আছে। উনি একদিকে এক পক্ষে বলেছিলেন, এখন তাকে দেখানো যে সত্যিকার অর্থে একটা জায়গা থেকে চাওয়া যেরকম একটা হতে পারে ব্যাপারটা, এই জায়গায় জনগণকে দেওয়ার ক্ষেত্রেও আপনি কতটা সক্ষমতা দেখান। আপনি তো ওইখানকার বাস্তবতা দেখেছেন, এবার আপনি সত্যিকার অর্থে আমার ভান্ডারের বাস্তবতাটা দেখুন, ভান্ডার সমৃদ্ধ না হলে তার অন্য কোনোটাই সমৃদ্ধ হবে না। তাহলে ফলে অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ রয়েছে। আর সর্বশেষ যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একজন ব্যাংকারকে দিলে অথবা ব্যাংক সংক্রান্ত বা অর্থনীতির ব্যাকগ্রাউন্ড যারা আছে তাকে দিলেই দেখতে শুদ্ধ বা ভালো লাগে যেটা দেখতে। কিন্তু এই ভদ্রলোকেরও যে ঠিক কস্ট অ্যাকাউন্টিং বা এই ধরনের ব্যাপারগুলোতে তার যে দক্ষতা নেই বা এটা উনি করেননি তা না, অথবা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে সংযুক্তি রেখে তিনি সেই জায়গাতে তার দক্ষতার জায়গাতে কতটুকু রেখেছেন সেটিও কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখেছি যে তার কিছু কিছু উজ্জ্বল উপস্থিতি আছে। সম্প্রতি তার ঋণ পুনঃতফসিলের একটা ব্যাপার হয়েছে, সেটা হয়তো বলতে পারি আমরা। তো এটা শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে তারটা না ধরে পুনঃতফসিলের ব্যাপারগুলো তো আমরা অনেক হতে দেখেছি, তাই না? তো ওনার পুনঃতফসিল করাটা যদি কোনো অন্যায় কোনো কিছু না হয়, নীতির ভিতর থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে সেটাকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। তবে দিন শেষে এই কথাটাই বোধহয় বলা দরকার যে আমরা ব্যাপারটা, তাকে তো নিয়োগ দেওয়াই হলো মাত্র কয়েকদিন আগে, এখন থেকে ওই দেখতে হবে উনি কি করেন, দেখা যাক যে উনি কি করেন, বাট উনি ব্যাংকিং খাতের সুবাতাস আনেন কিনা, অর্থনীতির গতি বা চাকাটা অন্যদিকে ঘোরে কিনা, মুদ্রানীতির ভেতরে আমরা সত্যিকার অর্থে প্রগতিশীল মুদ্রানীতি দেখি কিনা, কর্মসংস্থানমুখী বিনিয়োগমুখী মুদ্রানীতি দেখি কিনা, এদিকে যদি আমরা দেখতে পাই তাহলে হয়তো এই প্রশ্নগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। তো মিস্টার সোহরাব হোসেন, আপনি কি ধরনের, মানে আমরা যদি শর্ট টার্মে চিন্তা করি সরকারের জন্য চ্যালেঞ্জ কি দেখেন? কারণ এই শর্ট টার্ম বলছে এই কারণে যে এই সময়টা আসছে তাকে একটা সেটেল করতে হবে, সেটেল করে আসলে না, একটা তো বললাম যে দলের ভিতরে শৃঙ্খলা আনা, দলের ভিতরে যারা অন্যায় অনিয়ম, আমি ওভারঅল ধরেন পলিটিক্স তো অবশ্যই আছে, ল অ্যান্ড অর্ডার ইস্যুজ আছে, ডোমেস্টিক ইস্যু বা ডিপ্লোম্যাটিক কোনো ইস্যু, ইকোনমিক ইস্যুজ। আচ্ছা, অর্থনৈতিক ইস্যুটা যে এই যে বেশ বড় পরিকল্পনাই বলতে হবে যে 1.5 বছরে 1 কোটি, এবং অফকোর্স আপনি যেহেতু সাংবাদিক, উনি আছেন, উনি বিএনপির মিডিয়া সেলের হেড, সো গণমাধ্যম তো সবসময় বাংলাদেশের একটা চাপের মধ্যে থাকে। প্রথমত হচ্ছে যে অর্থের উৎস, অর্থ আসবে কোত্থেকে? কারণ আমাদের এখানে রাজস্বর হার সবচেয়ে কম, ওই দক্ষিণ এশিয়ার মধ্যে তো বটেই, উন্নত দেশগুলোর তুলনায়ও, উন্নত দেশগুলোর তুলনায় তো বটেই, দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়। তা সেক্ষেত্রে সেটি কিভাবে বাড়ানো হবে? আমাদের বেশিরভাগ কর হচ্ছে পরোক্ষ কর, এবং পরোক্ষ কর হচ্ছে একজন কোটিপতিকে যে কর দিতে হয়, একজন রিক্সা চালককেও সেই কর দিতে হয়। তা এটা হচ্ছে যে জনগণের প্রতি, তো গরিব মানুষের প্রতি অবিচার। আর একটা দীর্ঘমেয়াদে একটা বলা হয় যে ফ্যামিলি কার্ড, এটি কতদিন, এটি খুব জনপ্রিয় কর্মসূচি, কিন্তু এটা কতটা মানুষকে এগিয়ে নিতে পারবে? এটি অনেক অর্থনীতিবিদের মতে এটা অনেকটা এনজিও ধর্মী কর্মসূচি।
কারণ এর আগে আওয়ামী লীগ সরকারে আমলেও কিন্তু পারিবারিক কার্ডটা কি স্মার্ট কার্ড ইত্যাদি ছিল, সেখানে অনিয়ম দুর্নীতি হয়েছে। এটা কঠোরভাবে দেখা অনিয়ম দুর্নীতিটা যাতে না হয়। এখানে একটা সমস্যা আছে যে এই মুহূর্তে গত 18 মাস তো স্থানীয় সরকার ছিল না। আগামী 1 বছর যদি ধরেও নেই, দেখলাম যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে পুরো বছর জুড়ে এখন নির্বাচন হবে। হতে হতে এটা কত দূর যাবে? এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনটা না হলে আমরা বলতে পারবো না যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বা সিটি কর্পোরেশন নির্বাচন, মানে একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত তৃণমূল পর্যায়ে যাদের কাজ আছে। আর সুতরাং এটি কীভাবে বাস্তবায়ন করা হবে। তৃতীয়ত হচ্ছে যে বাস্তবায়ন করা হলেও এর বাইরে যে জনগোষ্ঠী থেকে যাবে, সেই জনগোষ্ঠীর জন্য কি, যারা ধরেন 4 কোটি মানুষ এই কার্ডের আওতায় আসলো এবং তারা 2,500 টাকা পেল, 4 কোটি পরিবার আর কি, 4 কোটি পরিবার, 4 কোটি পরিবার, 4 কোটি পরিবার হলে তো পুরো এই আপনার 20 কোটি লোক হয়ে যায়। ফ্যামিলি কার্ড তো সবাই পাবে, সবার এখানে সবাই তো আর সুবিধাটা পাবে নেবে না, সবাই সুবিধাটা পাবে না, না পাবে কিন্তু নেবে না, অনেকে নেবে না ধরে নিচ্ছে। নিতে চাইলে নেবেন। বাংলাদেশে এটা কিন্তু খুবই এই আপনি যদি নাগরিকের উপর ছেড়ে দেন যে আপনি নেবেন কি নেবেন না, আপনি সিদ্ধান্ত নেন, এটা কার্যকর করা কঠিন, খুবই কঠিন। ঠিক আছে, ওটার ব্যাপারটা আমি হয়তো পরে বলবো। আচ্ছা, এটা যাই হোক। দ্বিতীয় না, অনেক সময় দেখা যায় যে গ্রামে আপনার জাকাত দিতে গেলে বা দিতে গেলে যারা এখন আসলে জাকাতের যোগ্য না, তারাও অনেক সময় পুরনো অভ্যাসবশত বা তারাও নিতে আসে, সেই অর্থে বুঝতে পেরেছেন। না সেই অর্থে আর আওয়ামী লীগ সরকার আমলে এই যে স্বল্প মূল্যে যেসব সুবিধা দেওয়া হতো, সেখানে দোতলা বাড়ি আছে, সেও এটা নিয়েছে যেহেতু দলের লোক। আমি বলছি যে এটা থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে, এটা কঠিন। দ্বিতীয় হচ্ছে অর্থ আসবে কোত্থেকে? এই অর্থটা তো আবার জনগণকেই যোগান দিতে হবে। সেই করের ব্যবস্থাটা আছে কিনা, যদিও পাভেল ভাই বলেছেন যে হ্যাঁ, মানে কোথা থেকে অর্থ আসবে এটাও সরকারের চিন্তায় আছে, সেটা বাস্তবায়ন করা আর আনা। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক যে সমস্যা, এই মুহূর্তে হয়তো একটাই স্বস্তির খবর, সেটা হচ্ছে IMF-এর 4র্থ কিস্তির ঋণটা পাওয়া যাবে। কারণ তাদের একটা প্রতিনিধি দল আসতেছেন, তারা হয়তো এটা ছাড় দিবেন। তারা বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় দেবেন না, নির্বাচিত সরকারকে দিবেন, এটা পেলেন। আর তৃতীয় হচ্ছে এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্য যুদ্ধ কতদূর গড়ায় আমরা জানি না। ইতিমধ্যে আমাদের হাজার হাজার নাগরিক, হাজার যারা মধ্যপ্রাচ্যে আছেন, তাদের অনিশ্চিত জীবন, এমনকি বিমানবন্দরেও কিন্তু অনেক আটকা পড়েছেন। শুধু US বাংলা দেখলাম চালু করেছে বিমান, অন্যান্য সব বিমান বন্ধ। যদি এটি খুব বেশি দিন না চলে, হয়তো একটা স্বস্তি। তেলের দাম, কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারে আমাদের জ্বালানিতে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু এটা ঠিক যে আওয়ামী লীগ সরকার মানুষকে বিদ্যুৎ দিতে পেরেছে। মানুষ কিন্তু শেষ বিচারে চাইবে যে বিদ্যুৎ পাচ্ছি কি পাচ্ছি না। আমি ইফতার বা সেহরের সময় আমি মোমবাতি জ্বালাতে হচ্ছে কিনা, শেষ বিচারে কিন্তু এটি দেখতে হবে। কৃষকের ঋণ মওকুফ করেছে ভালো, কিন্তু কৃষির যে আরও আধুনিকরণ করা দরকার, তার উৎপাদিত পণ্যের ব্যাপারে সেসব কর্মসূচি হয়তো আছে। অন্তর্বর্তী সরকারের আমাদের যেসব চুক্তি হয়েছে, একটা সমস্যা বিএনপি পড়তে যাচ্ছে, ওই চুক্তি নিয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক চুক্তি, এটা শুধু শুল্কের ভিতরে কিন্তু সীমাবদ্ধ না, এর সাথে ভূ রাজনীতি, আমাদের নিরাপত্তা ইত্যাদি এর সাথে জড়িত। সেটি সাধারণত আমরা বলি যে বিগত সরকারে এমন কোনো চুক্তি হলে এটা ওই সরকারের এর দায় বিগত সরকারের, আমাদের না। কিন্তু বিএনপি সরকার এমন অবস্থানে আছে যে সেটা বলার সুযোগ নেই, কারণ ওই চুক্তির যিনি উদ্যোক্তা, তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং এই ব্যাপারে একটা বিভিন্ন সমালোচনা আসছে, সরকার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দেবে আশা করি। সেই ব্যাখ্যায় জনগণ সন্তুষ্ট হবেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে, এরপর চুক্তিতে সংশোধন বা নবায়ন বা সংশোধনের একটা সুযোগ আছে বাংলাদেশের পক্ষ থেকে, এটি বলতে পারি। ডক্টর পাভেল জি, আপনি শুরু করেছিলেন যে টাকা কোথা থেকে আসবে, পরোক্ষ করের কথা বলেছেন যে সবাই দিতে হয়, ধনী গরিব নির্বিশেষে, এ তো একই মাত্রা। আপনি সাবান কিনতে গেলে ভ্যাট যদি থাকে তাহলে আপনার সাবানের জন্য ট্যাক্স যায়, একটা বড় লোক বা গরিব মানুষের থেকে একইটাই দেয়।
ট্যাক্স জিডিপি রেশিওটা আমাদের সবচেয়ে খুবই একটা নেতিবাচক জায়গায় আছে। এটার কারণ হলো যে হয়তো আমরা 3 নাম্বার প্রায় শুনি নাকি 1 কোটির বেশি মানুষের কাছে আছে, অবশ্য আবার কর কাঠামোর মধ্যে আছে 20 লাখের বেশি লোক নয়। তো এইটা এমনি আবার দেখা যায় যে গ্রামে গঞ্জে বা এবার এটা ধরেন 20 বছর ধরে 20-25 বছর ধরে আমরা এটা শুনে আসছি। তো এই যে ছাতাটাকে যে একটু বিস্তৃত করা দরকার, এবং এটা যদি সহনীয় হয়। আমরা তো দেখি যে যারা ট্যাক্স দেয়, যারা আপনি যারা সরাসরি আমাদের আয়কর বিভাগের সাথে যাদের যোগাযোগ আছে, তাতে আমরা কি করতাম, যতটা না ট্যাক্স তার চেয়ে বেশি টাকা ওই অফিসের পেছনে খরচ করতে হতো একটা অন্য জায়গাতে, যেটা হয়তো মানে বলতে পারে কোনো পয়সা আন্ডারহ্যান্ড ডিলিংয়ের মধ্যে যেত। তো সেই ক্ষেত্রে মানুষ যেন করের ব্যাপারে কোনো প্রশ্নের মুখোমুখি না হতে হয়। অর্থাৎ যে কোনো একটা সেবা বা যে কোনো একটা কাজের ক্ষেত্রে ট্যাক্সটা যদি উৎসেই চলে যায়, তাহলে কিন্তু আমার এই আয়কর বিভাগের সাথে কিন্তু আমার এই দৌড়াদৌড়ি করা, বছর শেষে রিটার্ন সাবমিটের ওই তারিখ বৃদ্ধি বা তার পেছনে ঘোরাঘুরি করা, অথবা আয়কর উকিলের পেছনে দৌড়াদৌড়ি করার পেছনে, সেটা করুক যারা বেশি বড় বড় ব্যবসা করেন, যাদের ইন্ডাস্ট্রি মিল কারখানা বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা করুন। কিন্তু সাধারণ একজন ব্যক্তি পর্যায়ের একজন আয়কর যিনি দেবেন, তাকে কিন্তু উকিলের পেছনে কিংবা অফিসের পেছনে ঘুরতে হবে কেন? তিনি অনলাইনে যে জায়গাতে তার পেমেন্ট করবেন, এই নিয়ে কোনো প্রশ্ন করবার কোনো সুযোগ থাকবারই মতো কোনো ব্যবস্থা তো আমরা করতে পারি। তবে আমরা একটা বাড়ানো দরকার। আমরা জানি যে আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যাদের কোটি কোটি টাকার শেয়ার উপার্জন আছে, কিন্তু তার কোনো আয়করের কোনো খাতাই তার নেই। এক্ষেত্রে হয়তো চেষ্টাটা আগে ছিল না, বরং দেখা গেছে যারা ট্যাক্স দেয় তাদের ঘাড়ে বেশি করে বোঝা চাপাবার চেষ্টা হয়েছে। এটা বাড়ানো দরকার। কারণ ট্যাক্স জিডিপি রেশিওর যদি উন্নতি না হয়, আমরা যত কথাই বলি না কেন, আমরা কিন্তু সে ধারের জায়গায়, সেই ভিক্ষার জায়গাতে চলে যাব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিস্তি শোধের একটা বিরাট বড় দায় রয়েছে। আমরা জানি যে প্রতি বছরে কিন্তু এই পরিমাণটা ক্রমাগতভাবে বাড়তে বাড়তে সরকারের জন্য একটা বিরাট বড় একটা উন্নয়ন চ্যালেঞ্জের দিকে ফেলবে। অর্থাৎ চুরির টাকার কিস্তি শোধ করতে হবে। যে আগে যে টাকাগুলো লুটপাট হয়ে চলে গেছে, সে টাকার বিপরীতে এখন নতুন সরকার এসে ওই চুরি করা টাকার কিস্তি শোধ দেবে, যে টাকার অস্তিত্বও নেই, বাংলাদেশে মানুষের কোনো উপকার হয়নি। কিছু লোকজন এই টাকা চুরি করে নিয়ে চলে গেছে আগের সরকারে যারা ছিল, আর নতুন সরকার এসে জনগণের কাছে পয়সা নিয়ে এই চুরির টাকার কিস্তি শোধ করবে। আর যেটা আপনি বলছিলেন যে ফ্যামিলি কার্ডের টাকাটা কোথা থেকে আসবে, আসলে আমরা জানি যে সামাজিক সুরক্ষা বলয়ের যে প্রায় 1,20,000 কোটি টাকার মতন বিভিন্ন প্রকল্পের যে ব্যয়টা হয়, যে জায়গাতে দেখা গেছে যে প্রাথমিক পর্যায়ে এই ফ্যামিলি কার্ডের জন্য মাত্র 18,000 কোটি টাকার প্রয়োজন আছে, এবং সেটা ওই সামাজিক সুরক্ষা বলয়ের অনেকগুলো প্রকল্প আছে, এটা ওভারল্যাপিং। যেটা আপনিও বলছিলেন যে একই ব্যক্তি 4টা-5টা কার্ড পেয়েছে, যারা বাড়িতে যার দালান কোঠা আছে সেই লোকটি হয়তো দেখা যাচ্ছে যে এক দুস্থ ভাতা নিয়ে যাচ্ছে। সেই ব্যাপারগুলো চলে যাওয়ার জন্য এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু খুবই চমৎকার। অর্থাৎ একটা বাড়িতে একজন মানুষ তার ছাদটা কি ছনের ছাদ, খড়ের ছাদ, টিনের ছাদ নাকি পাকা, সে পানি কোথা থেকে সংগ্রহ করে, তার নিজের টিউবওয়েল আছে নাকি অন্য থেকে আনে, তার টয়লেটটা নিজের নাকি এটা অন্য জায়গায়, তিনি ঠিক কর্মক্ষম নাকি অশীতিপর বৃদ্ধা, অথবা কারণ এটা তো ফ্যামিলি পরিবারের নারীকে দেওয়া হবে। তো সেই বিবেচনাটা রেখে প্রাথমিক নির্বাচনের পরে উন্মুক্ত জায়গাতে সবাইকে একখানে বসিয়ে রেখে বলা হবে যে এই কয়জনকে আমরা পেয়েছি যারা এলিজিবল, যারা এই স্কোরিং আছে, একটা প্রত্যেকটা নাম্বার আছে, সেটার উপর ভিত্তি করে যারা নির্বাচিত হবেন তাদেরকে সবার সামনে বলা হবে যে এই মানুষগুলোকে নির্বাচন করেছি আমরা, ওর দেওয়া তথ্যকে ঠিক আছে। তো পাশের জন্য বলবে যে না, তো ঠিক কথা বলেনি, তো ওর তো বাড়িতে পাকা বাড়ি, ও ঘরের ছাদ লিখেছে কেন, এইভাবে আপনি বাদ দেবেন। আর তৃতীয় যে জায়গাটা, এখানে দুর্নীতির সবচাইতে বড় যে জায়গাটা থাকে, যে টাকাটা নিতে হয় তাদের কোথাও লাইনে দাঁড়িয়ে, যেখানে মধ্যস্বত্বভোগী থাকে, হয়তো 100 টাকার জায়গায় তার কাছ থেকে 20 টাকা কেটে নেয় 80 টাকা দেয়, এখানে সেই সুযোগ থাকবে না, উনি সরাসরি অনলাইনে তার কাছে টাকাটা পৌঁছাবে। কোনো তদবির বা সুপারিশের কোনো সুযোগ এখানে নাই। অর্থাৎ ওই জায়গাতে মন্ত্রী মহোদয় কিংবা এমপি মহোদয় লিখে দিলেন যে অমুককে দিন, এরকম কোনো সুযোগ এই জায়গাতে রাখার সুযোগ নেই। এবং যার জন্য একটা পাইলট প্রজেক্ট হতে যাচ্ছে, এই পাইলটের ভেতরে যদি তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি কোথাও পাওয়া যায়, সেগুলো মেরামত করে। কারণ জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে খুবই কমিটেড। প্রথমে যখন উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, লোকে অনেকে হাসাহাসি করেছে, এমনকি প্রতিপক্ষের পক্ষ থেকে এমন তুচ্ছা তাচ্ছিল্য করে বলছে রাখতো ফ্যামিলি কার্ড, এরকম বলেছে, খয়রাতি কার্ড বলছে। হ্যাঁ, তো কয়েকবারই এটা বলেছেন এটা। তো সুতরাং এই জায়গাটা বোধহয় একটু দেখা দরকার। আপনাদের পরিকল্পনা কতদিনে এটা শেষ করা? কোনটা? এই ফ্যামিলি কার্ডের 4 কোটি পরিবারকে এটা প্রাথমিক যে এখন তো পাইলট না, পাইলটটা যেটা হবে, পাইলটের পরে যে দুটো জিনিস দেখার আছে, যে পাইলটে সত্যিকার অর্থে স্বচ্ছ নির্বাচন পদ্ধতি হচ্ছে কিনা, পাইলটে অর্থটা কোনো জায়গাতে লিকেজ না করে সরাসরি প্রাপকের কাছে পৌঁছাচ্ছে কিনা, এক। আর তৃতীয়টা হচ্ছে এটা তাকে যে উদ্দেশ্যে করা, প্রোটেকশনটা তার হচ্ছে কিনা, নট দ্যাট যে আর্থিক সুবিধা, বরং একটা বাড়িতে একটা বিধবা মা আছে, তার সন্তানের পরিবারে সে নিরাপদ কিনা,
সেটা দেখার জন্য এই কার্ডটা তার জন্য একটা রক্ষা কবচ। অর্থাৎ সে যদি ওখান থেকে কোথাও তাকে কেউ বিতরণও করবার আগে ভাববে যে উনি তো কার্ডের অধিকারী, অন্তত দিন শেষে এটা তো তার কাছে এই টাকাটা পৌঁছবে। পরবর্তী পর্যায়ে যেটা হবে, এটা কিন্তু আর শুধুমাত্র টাকায় থাকবে না, এটাকে খাদ্যপণ্যে রূপান্তরণ করা হবে। আপনি যেটা বলছেন যে সবাই নেবে না, সময়সীমা এরকম করে নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে যেটা আছে, যারা অতি মানে এটা হিসাব করা আছে একটা আর কি, যে যাদের স্কোরিংয়ে যারা সবচেয়ে নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা আগে পাবেন, তারপরে মধ্য পর্যায়ে যারা আছেন তারা, আর সচ্ছল যারা আছেন তারা পাবেন সবার শেষে। কিন্তু পাভেল ভাই, তো আমাদের বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের তো 3.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। আপনি তাকে তো দিবেন, এখন তাকে যদি আপনি 1 বছর পর দেন, তাহলে এই 1 বছরকে এটা একটা জিনিস হলো কি, শুধুমাত্র নিবন্ধনের জন্য যেটুকু সময় লাগে, কারণ নিবন্ধন প্রক্রিয়াটা তো জটিল ছিল, কারণ নিবন্ধনটা আমরা সময়সীমাটা নির্ধারণ করা উচিত যে আমরা এটা ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, কারণ পাইলটটা হয়ে যাওয়ার পরপরই হয়তো এটা বলা সম্ভব হবে। কারণ যদি নিবন্ধন প্রক্রিয়াটা হয়ে যায়, আমরা একটা ধারণা পাবো, সামনে তো বাজেট আছে, বাজেটের সময় বাজেটে ওই বরাদ্দটা রাখা হবে, এবং সম্ভবত এটা পরিকল্পনাটা এরকমই আছে, এটা 3 থেকে 6 মাসের মধ্যে আপনি দৃশ্যমান দেখতে পাবেন, কারণ মানুষের তো প্রত্যাশা আছে, সবাই তো চায় এটা। তারা আমরা একটু শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য ক্লোজ করবার জন্য, ক্লোজিং রিমার্কস। একটা কঠিন সময়ে সরকার দায়িত্ব নিয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পর্বের শেষ হয়েছে, অর্থাৎ লুটপাট, দুর্নীতি, অনিয়ম, অনাচার, নিপীড়ন, কিন্তু দেখলাম যে সেটা শেষ হয়নি। অন্তর্বর্তী সরকারও তার অনেকগুলো অপছায়া সেটা বহন করেছে, যা এখন সংবাদ মাধ্যমে বেরোচ্ছে, হয়তো এরপরে আরও বের হবে। তো সুতরাং একটা কঠিন সময় কিন্তু বিএনপি দায়িত্ব নিয়েছে। বিএনপির মন্ত্রিসভা তারা কতটা প্রস্তুত? মন্ত্রিসভা মানে আমি বলছি প্রতিটি ব্যক্তি, কারণ আপনি জানেন যে উন্নত গণতান্ত্রিক দেশগুলোকে একবার তৃণমূল থেকে তৈরি করা হয়, যে কে কোন বিষয়ে কথা বলবেন, কে কোন বিষয়ে নিজেকে প্রস্তুত নিজের দক্ষতা তৈরি করবেন। আমাদের এখানে শুধু বিএনপি না, অতীতে তো ছিলই না, এই মন্ত্রিসভায় কতজন আছে যে নিজেকে ওই সংশ্লিষ্ট বিষয়, যিনি যে বিষয়ের দায়িত্ব নিয়েছেন সেই বিষয়ে তার দক্ষতা, তার আগ্রহ, তার অভিনিবেশ আছে। এটি আমার মনে হয় যে পর্যালোচনা করার প্রয়োজন। কারণ আমরা যদি এই যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি আমরা সাইফুর রহমানের মতো লোক থাকতো, তাহলে তো আমরা কিন্তু এই অন্য অর্থমন্ত্রী খুঁজতাম না, এমনকি শাহ এসএম কিবরিয়ার মতো লোক থাকতো। এই লোকগুলো নেই, কিন্তু এটা বাস্তবতা হচ্ছে যে আমাদের এখানে নেই। মন্ত্রীদের 2-1জন ভালো করেছে, কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারে আমাদের শেষ দিকে যে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দেখলাম, যে তারা তো একেবারেই নিষ্ক্রিয় ছিল, এবং সেখানে ছিল যে সবই প্রধানমন্ত্রী করেছেন। তো আপনিও বলছেন যে নতুন মন্ত্রিসভা, বিএনপি মন্ত্রিসভায় সেটা হবে না, যার যার দায়িত্ব তিনি পালন করতে তিনি সক্ষম কিনা। আমার মনে হয় যে এই পর্যালোচনাটা বিএনপি আমার মনে হয় যে আপনি সমাপ্তিতে আসলগুলো কথাগুলো বলেছেন, যে জনাব তারেক রহমান শেষে যে কথাগুলো তিনি বলেছিলেন, আমি মনে হয় যে সেই জায়গা দিয়েই ওদের আমারও শেষটা করতে পারি। তিনি বলেছেন যে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ মানুষ চায়, সুশাসনের বাংলাদেশ চাই, জবাবদিহিতার বাংলাদেশ চাই। এই 3টে জিনিসের কাছে যদি আমরা থাকতে পারি না, তাহলে দেখবেন যে কষ্টগুলো কিন্তু মানুষ মেনে নেবে। যদি আপনি পরিবারের প্রধান হিসেবে আপনি বোঝেন যে দেখো বাবা, সবাইকে ডেকে বলেন যে আমার উপার্জনটা তো কমে গেছে, সবাইকে একটু কষ্ট করতে হবে, তখন কেউ কি বলে যে না তা হবে না, গত বছর যা ছিল এবছর তার চেয়ে বেশি দিতে হবে। তো সুতরাং আমরা যদি দেশটাকে একটা পরিবারের দৃষ্টিভঙ্গিতে দেখি, যেটা জনাব তারেক রহমান খুব বেশি করে দেখাতে চান, যে উনি একটা দেশের 8-10টা মানুষের মতন সাধারণ মানুষ হয়ে শুধুমাত্র তাদের প্রধানমন্ত্রী উনি হয়েছেন, কিন্তু তিনি তাদেরকে বিচ্ছিন্ন হননি। তো পুরো একটা বৃহৎ পরিবারের সবার কাছে উনি এটা বলবেন যে আমার আয় এতটুকু, আমার এই ব্যয় করার পরিকল্পনা এতটুকু, আমার সাথে আমরা পুরো দেশবাসী আমরা যেন সবাই থাকি তার সাথে, এবং সেটা করতে যদি আমরা পারি, তাহলে কিন্তু এই সফলতা কিন্তু আমাদের কাছে খুব বেশি অধরা হয়ে থাকবে না, এটা আমার বিশ্বাস। আর শেষ কথাটা এটাই বলা দরকার, সেটা হচ্ছে মানুষ কিন্তু একটা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকারকে এনেছে। অনেক রক্ত এর পেছনে আছে, অনেক ত্যাগ আছে মানুষের, সেটার প্রতি বিশ্বাসঘাতকতা করার সুযোগ কারণেই সেটা দায় পূরণের যে অঙ্গীকার নিয়ে জনাব তারেক রহমান তার মন্ত্রিসভা, তার সরকারের যাত্রা শুরু করেছেন। উনি এই ব্যাপারে যথেষ্ট সচেতন আছে বলেই আমাদের বোধহয় সবাই মিলে একটু আস্থা রাখি, আমরা নিশ্চয়ই সুদিন দেখতে পাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ মিস্টার সোহরাব হাসান এবং ডক্টর মদরুদ হোসেন আলমগীর পাভেল। দর্শক, যে দিন গেছে আমাদের, যেখানে দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, লুটপাট, সেখানটা থেকে আমরা ফেরত যেতে চাই না। একটা গণতান্ত্রিক
পট পরিবর্তনের মধ্য দিয়ে যেভাবে আমরা যাত্রা শুরু করেছি, টানেলের শেষ প্রান্তে মানুষ, এখনই বলা যাবে না সব কিছু ভালো বা সব কিছু খারাপ, বলবার সময় হয়নি, আলোটা দেখতে পাই এবং সেই আলোর পথ ধরে যেন আমরা এগোতে পারি, সেটি আমাদের চাওয়া। এখানে যেন একটা ধারাবাহিকতা থাকে এবং এক ধরনের স্থিতিশীলতা সর্বত্র থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।